প্রায় তাদের তথ্য বলছে যে 15,000 মানুষ গেছে এবং আরেকটি তথ্য এর মধ্যে 90% মানুষই প্রতারিত হয়েছে। এই যে পুরো প্রক্রিয়াটি আমরা ধরে নিলাম ইমিগ্রেশনে তাদের কাছে বিএমইটি সনদ আছে, ফলে তাদেরকে আটকানো যায়নি, কিন্তু একটা এত এত মানুষ প্রতারিত হওয়ার পরও কি কোনো মেসেজ তারা পাননি? ইমিগ্রেশন কি চাইলেই এই মানুষগুলোকে এই প্রথম ধাপেই আটকে দিতে পারে কিনা, মানে সেই সুযোগ রয়েছে? কথাটা হচ্ছে কি, somebody should be the owner of the whole things, মানে এই চক্র বিভিন্ন এজেন্সিগুলোর কার্যক্রমের সমন্বয় করা, এই ওনারটা আইনগতভাবে কে? আইনগতভাবে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা আছে মানব পাচার দমন সংস্থা, এখন নতুন আইনে যেটাকে মানব পাচার ও চোরাচালান দমন সংস্থা যেটা আছে, সেইটা হচ্ছে একটা রিয়েল ওনার। অফকোর্স বাংলাদেশ পুলিশের এখানে বড় একটা দায় সুযোগ সবই আছে, সিআইডি বাংলাদেশ পুলিশ তাদেরও দেখার সুযোগ আছে। একটা মামলার তদন্তকালে একটু ইনডেপথ তদন্ত হলে বিভিন্ন এজেন্সিগুলোর রোল, বিএমইটির রোল, এগুলো আলোকপাত হওয়া উচিত, এগুলো নজরে আসা উচিত। আমি মনে করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের আয়োজন করেছেন, এর মাধ্যমে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং তার যে এজেন্সিগুলো, তারা যথেষ্ট সচেতন হওয়া উচিত এই বিষয়ে, যে তারা যেটা করছে দেশের এবং দেশের মানুষের কী পরিমাণ ক্ষতি করছে। বিএমইটি ক্লিয়ারেন্স কম্বোডিয়া যদি দূতাবাস না থাকে কেন আমাকে দিতে হবে? আর যদি দিতেই হয়, দেওয়ার পরে যখন জানাই গেল যে এখানে এই আমাদের লোকজন এখানে ভিকটিম হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তারপরেও কেন এটা অব্যাহত থাকবে? এমনি ছাড়পত্র ছাড়া যে গেলে আমরা তখন ধরবো, হয়তো ইমিগ্রেশনকে ধরবো যে আপনি কেন এটা যাচাই না করে তাকে যেতে দিলেন। যখন ছাড়পত্র নিয়ে যায় তখন কিন্তু তাকে আটকানোটা একটু টাফ হয়ে যায়। একটা সরকারি একটা অনুমোদন নিয়ে যখন ইমিগ্রেশন ক্রস করতে যায়, তার কাছে যদি আগাম কোনো সুনিশ্চিত সংবাদ না থাকে, তখন কিন্তু আবার উল্টো হয়তো ইমিগ্রেশনকে দোষারোপ করা হবে যে ছাড়পত্র থাকা সত্ত্বেও কেন তাকে আটকে দেওয়া হলো। আমি তাকে ডিফেন্ড করতে চাচ্ছি না, আমি বলছি একটা সরকারি প্রতিষ্ঠান কেন এমন একটা চাকরির বিপরীতে ছাড়পত্র দেবে? এটা শুধু কম্বোডিয়া না, আরও অন্যান্য অনেক দেশই আছে যেখানে আসলে চাকরিটা নেই কিন্তু চাকরির ভিসা আছে। তো চাকরি যদি না থাকে, চাকরির ভিসা তৈরি হয়, যারা এই ভিসা চাকরিবিহীন চাকরির ভিসা। আপনি যেটার কথা বলছিলেন যে ছাড়পত্র থাকলে আর আটকানো কঠিন হয়ে যায়, কিন্তু ভিসা থাকলেও সেটিও তো এক ধরনের অনুমোদন। ভিসা থাকলে কি ইমিগ্রেশন আটকাতে পারে না কাউকে? যে কোথাও যাওয়ার ভিসা থাকলে যদি ইমিগ্রেশনের সন্দেহ হয়। আপনি যদি সত্যিকার ভাবে বলেন, এই যে আউটগোয়িং প্যাসেঞ্জারকে আটকানোটা আমরা আমাদের দেশে যেটা করে আসছি, এটা একটু আগ বাড়িয়ে আমরা করছি, প্রোঅ্যাক্টিভলি করছি। আপনি যেটা বলছেন এটা ইনকামিং প্যাসেঞ্জারদের বা বিদেশিদের জন্য, যে ভিসা থাকা সত্ত্বেও আমি তাকে অস্বীকার করতে পারি যে না, আমি তাকে, আপনার ভিসা আছে বাংলাদেশের, আমি আপনাকে ঢুকতে দেব না। এটা যেটা হচ্ছে, ভিসাটা হচ্ছে একটা সুপারিশ, আর ফাইনাল যে ল্যান্ডিং পারমিট যেটা, সেটা ইমিগ্রেশন দেওয়ার চূড়ান্ত অথরিটি, সেটা ঠিক আছে। যখন দেশের বাইরে যায়, সাধারণত বিশ্বের কোনো দেশে কিন্তু এটাকে কঠিনভাবে করে, বাংলাদেশে আমরা করছি, কিন্তু এটা এখানে যদি একটা সরকার একটা অনুমোদন যোগ হয়ে যায়, তখন এটা কঠিন হয়ে যায় তার জন্য। আমার কথাটা হচ্ছে, ইমিগ্রেশনকে আমরা অবশ্যই বলবো, ইমিগ্রেশন যারা নিয়ন্ত্রণ করেন, স্পেশাল ব্রাঞ্চ, তাদেরও সুযোগ থাকবে দেখার জন্য। সিআইডি যারা তদন্ত করছে, তাদেরও সুযোগ আছে বিশ্ব সরকারের নজরে আনা এবং সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া। কিন্তু যখন একটা ছাড়পত্র দেয়া হয়, তখন কাজটা আসলেই কঠিন হয়ে যায়। এখানে আমি আপনাকে এই যে সুযোগটা আমি একটু ব্যবহার করতে চাই, এই যে কথাটা, বিএমইটির ছাড়পত্রের পাশাপাশি যে বিভিন্ন এজেন্সিগুলো যে নানান অনিয়ম যখন করে, এই যখন রিপোর্টেড হয়, ভিকটিমের কাছ থেকে যায় বা বিভিন্ন আমাদের তদন্ত সংস্থাগুলো থেকে যায়, এই রিপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু যে ব্যবস্থাগুলো নেওয়া হয়, সেগুলো কিন্তু পর্যাপ্ত না। এখানে বিএমইটি এখানে কিন্তু একটা ছাড়পত্র রিক্রুটিং এজেন্সি যেগুলো, যেমন পুষ্পিতা ওভারসিজের কথা বলা হলো, আমরা একটু জানতে চাইতেই পারি যে কী ব্যবস্থা নেওয়া হলো। তার আগে বড় একটা কথা আছে, আমি এর থেকে এই প্রসঙ্গ থেকে একটু দূরে এসে বলি, চোরাচালান বা বৈধ অভিবাসনের কথাটি যদি আমরা বলি, যে আমরা জানি 84,000 টাকা হচ্ছে সর্বোচ্চ অভিবাসন ব্যয়। একটা লোক কি গিয়েছে গত 2, 4, 5, 7, 8, 10, 12, 14 বছরে 84,000 টাকায়? তো যদি এটা একটা সরকার নির্ধারিত একটা ফি হয়, তাহলে সরকারকে এটা ইমপ্লিমেন্ট করতেই হবে। অথবা হয় আপনি এটা বাড়িয়ে দেন, 84,000 টাকা আপনি বলেন এটা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, অথবা এটা তুলে দেন।
তারা তখন ইয়ে করুক। আমি কথাটা এভাবে বলি যে তারা এটা একটু রাগ করে বলা আমার কথাটা, তারা ওপেন মার্কেট ইকোনমি তারা করুক, তারা 10 লাখ 20 লাখ করে নিক, তারপর কেউ কমিশন দিক, ডিসকাউন্ট দিক, কেউ যাওয়ার ইচ্ছা হলে যাবে না। আসলে আমি এটা মিন করতে চাইনি, আমি মিন করতে চাচ্ছি 84,000 জায়গায় বাস্তবসম্মত একটা রেট যেটা আছে, অবশ্যই এটা বাস্তবসম্মত রেট। কারণ অভিবাসন ব্যয়টা বাড়ে কিন্তু আমাদের রিক্রুটিং এজেন্সিগুলোর অশুভ প্রতিযোগিতার কারণে, তারা ওখানে বাড়তি টাকা ব্যয় করে। তো এই জায়গাটাতে আমাদের সচেতন হতে হবে এবং কার্যকরভাবে উদ্যোগ নিতে হবে। আমাদের মাথায় একটা পোকা কাজ করে, আমি অনেক সময় বলেছি, আপনার এখানে আমি বলেছি যে আমাদের অনেক বড় বড় মানুষের মাথায় যেটা তারা মনে করেন যে মানব পাচার, মানব চোরাচালান, যে কোনোভাবে দেশের বাইরে লোক গেলে আমরা লাভবান হই। মানব পাচারের মাধ্যমে দেশের লোক আমাদের বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসটা আমাদের ভালো। তার একজন জলজ্যান্ত উদাহরণ আমাদের সাথেই বসে আছে। এটা তো ভিকটিম হয়েছে বলে, উনি যদি ওখানে থেকে যেতেন, উনি বা আরও যারা থেকে আছেন, যারা দেশে আসতে পারেননি, তারা যে আয়টা করছে, এই আয়টা কিন্তু বাংলাদেশের ব্যাংকিং চ্যানেল ধরে বাংলাদেশের কোষাগারে জমা হচ্ছে না। রাদার এই টাকাটা কিন্তু দুষ্টচক্র এটাকে নিয়ে ব্যবহার করছে তাদের নিজের দলকে, চক্রকে শক্তিশালী করার জন্য। মানে আলটিমেটলি দেশের খুব একটা লাভ হচ্ছে না, দেশের লাভ হচ্ছে না, উল্টো ক্ষতি হচ্ছে।